সামনে সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. আসসালামু আলাইকুম। FT Shorts. ঠাকুর স্যার উনি হিন্দু ধর্মের তো একজন মানুষ বটেই, উনি হিন্দু ধর্মের যেই বইটা রয়েছে এই বইটা পড়াতেন আর কি। বেশ বয়স্ক মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। তো বেশিরভাগ ছেলেমেয়েরা স্যারের কাছে অনুরোধ করতেন যে স্যার ভূতের গল্প বলেন। যদিও বা ঠাকুর স্যার যেসব গল্প ওনাদেরকে শোনাতেন বেশিরভাগই ছিল রূপকথার বা কাল্পনিক গল্প, কিন্তু মাঝে মাঝে উনি বাস্তব ঘটনার বিভিন্ন বিবরণ দিতেন। তো তেমনই একটি ঘটনা উনি বলেছিলেন ক্লাসে। এই ঠাকুর স্যারের মামা বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে, আর সময়টা উনি উল্লেখ করেছিলেন 1980 বা এর আশেপাশের কোন একটি সময়। ঘটনাটি ঘটে বর্ধমান জেলা সদর হসপিটালের নিকটবর্তী একটি গ্রামে। গ্রামের নামটা কি ছিল এটি উনি মনে করতে পারেন নাই, মেহেদী হাসান ভাইও আমাদেরকে বলতে পারেন নাই। তো ওই গ্রামের 3টা ছেলে, একজনের নাম দিলীপ, আরেকজনের নাম নিখিল, আরেকজনের নাম আনন্দ। এরা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু, সবার বয়স 20 থেকে 22-এর মধ্যে হবে। এই 3টা ছেলে ছিল খুবই বখাটে স্বভাবের। লেখাপড়া বাদ দিয়ে গ্রামে বিভিন্ন অপকর্ম করে বেড়ানোই ছিল তাদের কাজ, যেমন ছোটখাটো চুরি, মারামারি ইত্যাদি। তাদের নামে প্রায় নালিশ আসতো, সালিশ বসতো, পঞ্চায়েত ডাকা হতো, সেখানে বেদম পিটুনি খেত, পরিবারের সদস্যদের হাতেও বেদম পিটুনি খেত। পিটুনি খাবার পর 2-3 দিন মোটামুটি তারা ঠিকঠাক থাকতো, তারপর আবার যা তাই আবার সেই একই কাজ করতো। তো এইভাবেই চলতে থাকে। তো একদিন দিলীপ, নিখিল আর আনন্দ মিলে প্ল্যান করে যে আজকে রাত্রে তারা মুরগি চুরি করে খাবে। পরিকল্পনা যেদিন করা হয় সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার, মানে অমাবস্যার রাত। অন্ধকার রাতে চুরি করতে সুবিধা, এই জন্য তারা এই রাতটা বেছে নিয়েছিল। সাধারণত অমাবস্যার রাতে কেউ বের হয় না, আর এই কারণে তাদেরও ধরা খাবার সম্ভাবনা নেই বললেই চলে। এই গ্রামের উত্তর পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে ঘন জঙ্গল, আর উত্তর পূর্ব দিকে রয়েছে ফাঁকা মাঠ। তৎকালীন এখনকার মতো এত ঘনবসতি সেখানে ছিল না। গ্রামের সিংহভাগ মানুষ গ্রামের দক্ষিণ দিকে থাকতো। তো তারা 3 জন প্ল্যান করে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন কাজটা করতে হবে। প্রথমে আনন্দ দিলীপের ঘরের জানালার কাছে এসে বিড়ালের ডাক দেবে। তারপর আনন্দ আর দিলীপ নিখিলের বাড়িতে গিয়ে বিড়ালের ডাক দিলে নিখিল বেরিয়ে আসবে। তো সেই রাত্রে দিলীপ অপেক্ষা করতে থাকে কখন আনন্দ আসে আর বিড়ালের ডাক দেয়। একসময় আনন্দ আসে আর বিড়ালের ডাকও দেয়। ডাক শুনে দিলীপ ঘর থেকে বের হয়। তারপর একইভাবে নিখিলকে ডাকে। তারা সাথে একটা ছুরি আর দেশলাই নিয়ে বেরিয়ে পড়ে মুরগি চুরির উদ্দেশ্যে। তো একটা বাড়ি থেকে তারা সফলতার সাথে 2টি বড় সাইজের মুরগি চুরি করতে সক্ষম হয়। ওই মুরগি 2টি চুরি করে তারা গ্রামের উত্তর প্রান্তে চলে যায়, ওখানে তো মানুষজন কম থাকে। তো ওখানে একটা জঙ্গল রয়েছে, জঙ্গল যেখানে শেষ হয়েছে এরপর একটা বিলের শুরু হয়েছে। তো ওই ফাঁকা জায়গাটা নিরাপদ, ওখানে তারা আগুন জ্বালিয়ে যদি রান্নাও করে এত রাত্রে কেউ ওখানে আসবে না। যাই হোক,
তারা সেখানে মুরগি দুটোকে জবাই করে আগুনে পুড়িয়ে খায়। সবকিছু মিলিয়ে অনেক রাত হয়ে গেছে। তিন বন্ধুই ধূমপান করত। তারা বিড়ি খাচ্ছে আর পরামর্শ করছে যে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে কিভাবে তারা বিপদ থেকে বাঁচবে আর কি করলে তাদেরকে কেউ সন্দেহ করবে, এটা নিয়ে আলোচনা চলছে আর কি। তো তারা এসব নিয়ে আলোচনা করছে, এমন সময় দিলীপ লক্ষ্য করে দূর থেকে একটা আলো তাদের দিকে আসছে। এটা দেখে দিলীপ বাকি দুজনকে দেখায় সেটা। তারা একদম নীরব হয়ে যায়। প্রথমে তারা ধারণা করে এটা হয়তো প্যারানরমাল কিছু হবে, কিন্তু না, এটা কোনো ভৌতিক বিষয় নয়, এটা একটা গাড়ির আলো। তারা বেশ অবাক হয়, এত রাত্রে এখানে গাড়ি কি জন্য আসবে। তো দিলীপ অন্যদেরকে বলে, এই চল চল তাড়াতাড়ি পালাই। নিখিল বলে, না না, পালানো যাবে না, চল পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আর দেখি বিষয়টা কি। তো তারা তিনজন দ্রুত পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গাড়িটা এদিকে আসতে থাকে আর রাস্তার শেষ প্রান্তে এসে থেমে যায়। যেখানে গাড়িটা থামে তার প্রায় 200 মিটার দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল ওরা তিন বন্ধু। ওরা ভয় পাচ্ছিল, কারণ গাড়িটা অনেক কাছে চলে এসেছিল, ওরা যদি ধরা পড়ে যায়। যাই হোক, একসময় গাড়ি চালক গাড়ির আলো নিভিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকার থাকার কারণে ওরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ গাড়ির দরজা খোলার শব্দ পেল আর সেখান থেকে ফিস ফিস কথার আওয়াজ ভেসে আসছে। প্রায় 1 মিনিট পর ওরা বুঝতে পারে এবার গাড়ির পেছনের যে ডালা সেটা খোলা হয়েছে, আর কোন একটা ভারী কিছু গাড়ি থেকে টেনে নামানোর সময় ঘর্ষণের ফলে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ ওরা শুনতে পায়। মনে হচ্ছে 2-3 জন কিছু একটা গাড়ি থেকে টেনে নামালো। তারপর তারা আবার ফিস ফিস করে কথা বলতে শুরু করে। এর 2 মিনিট পর গাড়িটা আবার স্টার্ট দেয়, আর তখন ওরা তিনজন লক্ষ্য করে গাড়িটার সামনে 2 জন লোক দাঁড়িয়ে আছে আর তাদের পায়ের কাছে পড়ে আছে কাপড়ে মোড়ানো একটা লাশ। ওদের আর বুঝতে বাকি রইল না এটা একটা লাশবাহী গাড়ি, আর একটা লাশ এখানে ওরা নামিয়ে এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাত্রে এই নির্জন জায়গায় লাশ নিয়ে তারা কেন আসবে? এখানে তো কোনো ঘরবাড়ি নাই, এখানে তো কোনো শ্মশান নাই, তাহলে এখানে আসবে কেন? ওরা ভাবে নিশ্চয়ই এটা কোনো মার্ডার। এরকম বিভিন্ন প্রশ্ন ওদের মাথায় ঘুরতে থাকে। একটা সময় শুকনো পাতার মর্মর শব্দ ওদের চেতনা ফেরত আসে। মানে ওরা একটা ঘোরের মধ্যে ছিল যে হচ্ছেটা কি, আর ওরা বুঝতে পারে লোক দুটো লাশ টেনে নিয়ে যাচ্ছে। লোক দুটোর কাছে ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, সেটার আলো দিয়ে তারা পথ চলতে থাকে আর সেই লাশ 2 জন মিলে টেনে নিয়ে যাচ্ছে উঁচু করে। এমন সময় দিলীপ ফিসফিস করে বলে ওঠে, যাক বাবা, বাঁচা গেল, এখন চল তাড়াতাড়ি বাড়ি ফেরত যাই, কারণ কোন বিপদ হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আমাদের। নিখিল বলে, না রে, বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, চল ওদের পিছু পিছু যাই আর গিয়ে দেখি ওরা করেটা কি লাশ নিয়ে। নিখিলের কথায় আনন্দ রাজি হয়, দিলীপ এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়, কারণ দিলীপ ছিল একটু ভীতু টাইপের। ভীতুও না বা খুব যে সাহসী তাও না, মানে একটুতেই ভয় পেয়ে যায় এই আর কি। ওরা তিনজন দূরত্ব বজায় রেখে ওই লোক দুটোর পিছু পিছু যেতে থাকে, মানে এমন ভাবে যেতে থাকে যাতে কোনোভাবেই ওই লোক দুটো টের না পায় যে ওদেরকে কেউ ফলো করছে। লোক দুটো বিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এমন সময় দিলীপ, নিখিল আর আনন্দ এই তিনজন একে অন্যের হাত টেনে ধরে। তিনজনই বলে, না রে, আর সামনে যাবো না, বিপদ হতে পারে। কিন্তু এর মধ্যে আবার নিখিল বলে, বিপদ তো হতে পারে, কিন্তু আমার মনে হয় যা হয় হবে, আমরা যেহেতু 3 জন আছি আর তারা মাত্র 2 জন, আর ওদের থেকে আমরা শক্তি শরীরে বেশি রাখি, ভয় পাস না, চল তো গিয়ে দেখি এই বদ লোক দুটা এই লাশ কোত্থেকে পেল, লাশটা নিয়ে করে কি, এটা তো দেখতে হবে। বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বিষয়টা তো আবার ভুতুরেও না, সুতরাং ভয় কিসের, চল। ওই লোক দুটো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছে আর ওই 3 জনও পেছন পেছন চলছে। জঙ্গলটা বেশ বড় আর ঘন। ওই জঙ্গলের সীমানা শেষ হয়েছে যেখানে, শেষের দিকে রয়েছে একটা ফাঁকা জায়গা, ওখানে ছিল পুরনো পরিত্যক্ত একটা বাড়ি। বাড়িটি ইংরেজ শাসনামলে বানানো হয়েছিল। সেখানে নাকি তখনকার শাসকরা বিশ্রাম নিত এখানে বেড়াতে আসলে বা শিকার করতে আসলে। তখন তো আরো অনেক বন জঙ্গল ছিল, জঙ্গলে অনেক প্রাণী ছিল, এখন তার কিছুই নাই সেগুলো। আর ওই বাড়িতে তারা বিভিন্ন কর্মকাণ্ড তারা করত।
ওই বাড়িটার অনেক অংশ ভেঙে পড়েছে, দেয়াল বা বাড়ির বিভিন্ন অংশে গাছ জন্মেছে। তো লোক দুটো লাশ নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। আনন্দ, নিখিল আর দিলীপ খেয়াল করলো ওই ঘরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তোরা তিনজন গুটি গুটি পা করে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। আর একটা জানালার পাশে তারা দাঁড়ায়, যেটা ছিল লোহার শিকের। শিকগুলো জং পড়ে খুবই বাজে অবস্থা। তো বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার থাকায় তারা নিশ্চিত হয় যে তাদেরকে ভেতর থেকে কেউ দেখতে পাচ্ছে না। আর জানালাটা বেশ বড়, বাইরে থেকে ভেতরে স্পষ্ট দেখা যায়। ওরা খেয়াল করে ওই লোক দুটো ছাড়া ওখানে আরো একজন লোক আছে। ঘরের ভেতর প্রদীপ জ্বলছে, সেই আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল ভেতরে কি কি হচ্ছে। লোক দুটো অন্য একটা লোকের সাথে কথা বলছে, খুব আস্তে আস্তে কথা বলছে। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও মোটামুটি যতটুকু বুঝেছিল সেগুলো কথাগুলো এরকম ছিল যে গুরুজি আজকে মারা গেছে, আত্মহত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বয়সী মেয়ের লাশ, এরকম কথা শোনা যাচ্ছে আর কি। একটু পরে লোক দুটো চলে যায়। লোক দুটো চলে যাওয়ার সময়ও এদের তিনজনকে কিন্তু তারা দেখতে পায়নি। তো নিখিল, দিলীপ আর আনন্দ বুঝতে পারে এই লোক দুটো এই লাশটাকে তৃতীয় লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই লোকটা এই লাশ দিয়ে করবেটা কি? তার কি কাজে আসবে এই লাশ? এসব চিন্তায় তাদের মাথা তো ঘুরপাক খাচ্ছে। ওরা খেয়াল করে ওই লোকটার পরনে একটা ধুতি আর মাথায় কালো একটা কাপড় বাঁধা, গলায় অসংখ্য মালা। ওদের তিনজনের বুঝতে বাকি রইল না এই আসসালামু আলাইকুম। FT Shorts. লোকটা আসলে তান্ত্রিক গোছের কেউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এই তান্ত্রিক থেকে আসলো, এর বাড়ি কোথায়? আর এই তান্ত্রিক এই লাশটা নিয়ে এখন কি করবে? দিলীপ আনন্দ আর নিখিলের উদ্দেশ্যে ফিসফিস করে বলে, এই বেটা তান্ত্রিক এই লাশ নিয়ে কিছু একটা করবে রে, আমাদেরকে ভয় পেলে চলবে না, দেখি কি করে। আর কোন হতভাগিনীর লাশ এখানে? কেউ কোনো শব্দ করবি না, যা হয় হবে, আগে দেখি তান্ত্রিক করেটা কি। এই ফিসফিস শব্দটা তান্ত্রিক মনে হয় কিছুটা শুনতে পেয়েছিল। সে এদিক ওদিক খুঁজতে থাকে, আর বাইরে অন্ধকার থাকার কারণে সে কিছু দেখতে পেল না। তান্ত্রিক হয়তো মনে মনে ভেবেছে এত রাত্রে ঘোর অন্ধকার আর নির্জন জায়গায় কেই বা আসবে। সে তার কাজে মন দিল। তান্ত্রিক প্রথমে কিছু ধূপ বা ছাই হাতে নিয়ে সেই ছাই দিয়ে গোল করে একটা বড় বৃত্ত আঁকলো। তারপর লাশটাকে সেই বৃত্তর ভিতরে শুইয়ে দিল। শুরুতেই বুঝতে পেরেছিল তাদের কথাবার্তা শুনে এই তিনজন যে ওই লাশটা কিন্তু একটা মেয়ের লাশ ছিল। তো তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে লাল সিঁদুর দিয়ে সেই বৃত্তের রেখার 5 কি 4 আঙ্গুল দূরত্ব রেখে আর একটা বৃত্ত আঁকলো। দুই বৃত্তের যে রেখা, এই রেখার মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই জায়গার চারপাশে অনেকগুলো মোমবাতি রাখলো আর মন্ত্র পড়ে সেগুলো এক এক করে জ্বালিয়ে দিল। লাশটা ছিল ঠিক বৃত্তের মাঝ বরাবর। লাশের দুই পাশে যে ফাঁকা জায়গা ছিল সেখানে এক পাশে একটা ক্রস চিহ্ন এঁকে দেয়। সেই চিহ্নর কেন্দ্রস্থলে মন্ত্র পড়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। লাশের অপর পাশে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিল তান্ত্রিক, আর ওই ত্রিশূলের সামনে আর পেছনে দুটো মোমবাতি একইভাবে জ্বালিয়ে দিল। এরপর কাপড়ে মোড়ানো লাশ যেটা ছিল, লাশ থেকে লাশের কাপড় খুলে নিল। তখন মোমবাতির আলোতে ওরা তিনজন দেখতে পেল এটা 20 থেকে 22 বছর বয়সী একটা মেয়ের লাশ। লাশটাকে কাটাছেঁড়া করা হয়েছে, শরীরের বিভিন্ন অংশ সেলাই করা। বুঝতে পারলো এই লাশটার পোস্টমর্টেম হয়েছে। কিন্তু লাশটা পোস্টমর্টেম হওয়ার পর পরিবারের কাছে যাওয়ার কথা এখানে কিভাবে আসলো? নিশ্চয়ই ওরা চুরি করেছে। আর ওদের কথাবার্তা যখন বলছিল সব কথা তো ওরা বুঝতে পারেনি, কিন্তু এতটুকু বুঝেছিল একটা মেয়ের লাশ ওরা নিয়ে এসেছে। যাই হোক, তারপর ওই তান্ত্রিক লাশটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে ঘরের এক কোণ থেকে একটা পাত্র আনলো। সেই পাত্রের ভেতর থেকে কিছু লোহার পেরেক নিয়ে গন্ডির ভেতরে আসলো। লাশের মুখের যে জায়গা, এই জায়গাটা খোলা রেখে তান্ত্রিক লাশের পেটের উপর বসে পড়লো। তান্ত্রিকের এসব কার্যকলাপ দেখে ওদের তিনজনের খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল একটা লাঠি নিয়ে তান্ত্রিকের পিঠে ধবাস করে একটা বাড়ি মেরে দিই, কিন্তু ওরা সাহস পাচ্ছিল না। গ্রামে তো ওদেরকে অনেকেই ভালো নজরে দেখে না, এখন যদি কোনো ভালো কাজ করতেও যায় হিতে বিপরীত হতে পারে। এই চিন্তা করে ওরা চুপচাপ বসেছিল, দেখে যাচ্ছিল যে তান্ত্রিক আসলে করেটা কি।
তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো, জোরে জোরে মন্ত্র পড়েই যাচ্ছিল। ওরা তিনজন বুঝতে পারলো এই তান্ত্রিক আসলে ভয়ানক কোন একটা সাধনা করতে বসেছে। মন্ত্র পড়ার 10 থেকে 12 মিনিট পর থেকে ওরা তিনজন অনুভব করলো এই বাড়ি এবং আশেপাশের জায়গাটা আস্তে আস্তে খুব গরম হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে তীব্র গরম ওদের কাছে অনুভূত হতে থাকে। ওদের খুব অস্বস্তি লাগতে থাকে, তবুও সামনে কি হতে যাচ্ছে সেটা দেখার তীব্র নেশা চেপে বসেছে ওদের মাথায়। এভাবে কিছুক্ষণ চললো। তান্ত্রিক মন্ত্র পড়ে যাচ্ছে একদম বিরতিহীন ভাবে। একটু পরে শুরু হয় বাতাস। দিলীপ, নিখিল আর আনন্দ ভাবে মনে হয় ঝড় উঠেছে। ধীরে ধীরে বাতাস বৃদ্ধি পেতে থাকে, মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড হয়ে যাবে। ওরা তিনজন খুবই ভয় পাচ্ছিল। একজন আরেকজনের হাত চেপে ধরে বসে বসে সৃষ্টিকর্তাকে ওরা স্মরণ করছিল। অবাক করা বিষয় হচ্ছে, ওরা লক্ষ্য করলো এত বাতাসেও একটা মোমবাতিও নিভে গেল না, সেগুলো একদম স্বাভাবিকভাবেই জ্বলছে। মনে হচ্ছে বাতাস তাদের স্পর্শই করতে পারছে না। হঠাৎ তান্ত্রিক যেখানে বসেছিল ঠিক তার সামনে দুটো মোমবাতি সে হাত দিয়ে নিভিয়ে দিল। তান্ত্রিক তার হাতটা বাড়িয়ে দিয়ে হাতটা একটু নিচুর দিকে দিল, জোরে করে ওই হাতের বাতাসে নিভে গেল দুটো মোমবাতি। এদিকে মুহূর্তের ভেতরে বাতাসটাও থেমে গেল। 10 থেকে 15 সেকেন্ড পর তান্ত্রিক আবার সেই নিভানো মোমবাতি দুটো জ্বালিয়ে দিল। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না ওরা। ওরা খেয়াল করে হঠাৎ করে লাশটা মনে হলো একটু নড়ে উঠলো। লাশ নড়ে উঠতে দেখে ওরা ভাবে এটা কি করে সম্ভব, মৃত মানুষ আবার কিভাবে নড়াচড়া করবে? না না, এরা ভুল দেখেছে, এটা তো হতেই পারে না। কিন্তু না, লাশটা নড়ছে, আর সেটা নড়েই চলেছে। মৃগী রোগীরা যেভাবে খিঁচুনি দেয় শরীরে যখন তাদের মৃগী রোগটা শুরু হয়, ঠিক ওইভাবে মনে হচ্ছে লাশটা খিঁচুনি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মৃত লাশ এভাবে নড়াচড়া করছে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? এতক্ষণ পর্যন্ত সবকিছু তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল বা স্বাভাবিকভাবে চলছিল। মুরগি চুরি থেকে শুরু করে নিয়ে এতটা পথ আসলো, কোনো জিনভূতের দেখা তো পায় নাই, কিন্তু এখন হচ্ছেটা কি? তো এসব দেখে দিলীপ রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দেয়। নিখিল দিলীপের চোখ মুখ চেপে ধরে। দিলীপ ওদিকে আনন্দকে ফিসফিস করে বলে যে আজকে যে কপালে কি আছে রে, আমাকে ছাড়, ভয় নাই। তো যাই হোক, শব্দ তো করা যাবে না, শব্দ হলে এখানে ঝামেলা আছে। এখানে যা কিছু হচ্ছে সবই অস্বাভাবিক, এখানে কৌশলে পালাতে হবে। তিন বন্ধু বুঝতে পারে আসলে তারা এক ভীষণ বিপদে পড়ে গেছে, তাদের উচিতই হয় নাই এই জায়গায় আসা। এখন উপায় একটা, যে করে হোক পালাতে হবে। এসব ভাবতে ভাবতে ওরা খেয়াল করে লাশটা হা করে উঠলো, আর হা করার সাথে সাথে তান্ত্রিক একটা পেরেক সেই লাশের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। তান্ত্রিক এবার উচ্চস্বরে মন্ত্র পড়তে থাকে। ওই লাশটা সেই পেরেক চিবিয়ে খেতে থাকে। মনে হচ্ছে সে কোনো নরম হাড্ডি খাচ্ছে। পেরেক ভাঙার কর্মর শব্দও হচ্ছে। মাত্র 10 সেকেন্ডের মতো সময় একটা লোহার পেরেক চিবিয়ে খেয়ে ফেলে সেই লাশটা। চোখের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে ওরা একদম হতভম্ব হয়ে যায়। এভাবে একটা পেরেক খাওয়া শেষ হলে লাশটা আবার হা করে, সাথে সাথে তান্ত্রিক আরেকটা পেরেক তার মুখের ভেতর পুরে দেয়। এভাবে একটার পর একটা পেরেক খেতে থাকে সেই লাশটা। তান্ত্রিক সবকিছু করলেও তার মন্ত্র পড়া কিন্তু বন্ধ করেনি। বেশ কিছু পেরেক খাবার পর হঠাৎ করে লাশটা অট্ট হাসি দিয়ে ওঠে, আর সেই হাসির শব্দে দিলীপ, নিখিল আর আনন্দের আত্মা কেঁপে ওঠে। ভয়ঙ্কর এক হাসি ছিল। লিসেনার্স একবার ফিল করুন, গহীন জঙ্গলের পাশে একটা লাশ নিয়ে একটা তান্ত্রিক তন্ত্র সাধনা করছে। সেই লাশ নড়াচড়া করছে, সেই লাশ লোহার পেরেক চিবিয়ে খাচ্ছে আর এভাবে হাসছে। এই দৃশ্য কি কারো সহ্য করার কথা? সে যত বড় সাহসী মানুষই হোক না কেন। দিলীপ তখন চিৎকার করে ওঠে আর ওইখান থেকে দেয় এক দৌড়। দিলীপের চিৎকার আর তার দৌড় দেয়া দেখে নিখিল আর আনন্দ বুঝতে পারে তান্ত্রিক বেড়াতে টের পেয়ে গেছে তারা এখানে আছে। কি আর করা, ওদিকে তারাও দিয়েছে দৌড়। ওরা তিনজন যে যেদিকে পারতেছে দিক বিদিক দৌড়াচ্ছে। কে যে কোন দিকে যাবে সেই খেয়াল তাদের নেই। মাথায় শুধু একটা জিনিসই কাজ করছে, এখান থেকে পালাতে হবে যদি প্রাণ বাঁচাতে চায়। দৌড়াতে দৌড়াতে একসময় আনন্দ খেয়াল করলো তার পিছু পিছু কেউ একজন আসছে। সে আবার চিৎকার করে বলে ওঠে, এই কে রে? পেছন থেকে নিখিল বলে, আমি নিখিল। তখন আনন্দ থেমে যায় আর নিখিল কাছে আসতে থাকে। তো কাছে আসার পর দেখে যে না, এটা আসলে নিখিলই, ভূত প্রেত কিছু না। ওরা দুজনে একে অন্যকে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। দুজনে কাঁপছে ভয়ে।
একটু স্বাভাবিক হলে নিখিল বলে, এই দিলীপ কোথায় রে? ওরা দিলীপকে ডাকতে থাকে, কিন্তু দিলীপের কোনো সারা শব্দ তারা পায় না। ওরা দুজনেই দিলীপকে খুঁজতে থাকে, অনেক খুঁজে দিলীপকে তারা পায় না। শুধু ওই পুরনো বাড়ির দিকে যাওয়াটা বাকি ছিল, কিন্তু ওদিকে যাওয়ার সাহস কিন্তু ওরা পাচ্ছে না। ওরা বুঝতে পারে দিলীপ কোন একটা বিপদে পড়েছে। ওরা সিদ্ধান্ত নেয় এখন বাড়িতে ফেরত যাবে আর সবাইকে ডেকে তুলবে আর সবকিছু খুলে বলবে। তারপর বাড়ির মানুষকে সাথে করে নিয়ে দিলীপকে খুঁজতে হবে। যা হয় হবে, মানুষজন যা বলে বলুক, মানুষজন যত খুশি মারধর দিক, কিন্তু যে করেই হোক তাদের বন্ধু দিলীপকে খুঁজে বের করতেই হবে। ওরা দেরি না করে প্রথমে দিলীপের বাড়িতে যা সবকিছু খুলে বলে। দিলীপের মায়ের কথা শুনতে কান্নায় ভেঙে পড়ে। বাকিরা তো ওদের অনেক বকাঝকা করতে থাকে, কেউ লাঠি নিয়ে আসতে থাকে পিটাবে বলে। একজন বলে, এসব বকাঝকা করার সময় এখন না, তাড়াতাড়ি চলো দিলীপকে খুঁজে বের করি। তারা আরো কিছু মানুষকে খবর দেয়। নিখিল, আনন্দ ওদের সাথে দিলীপের পরিবারকেও সাথে নিয়ে, আর অনেক পুরুষ সদস্যরা ওখানে ছিল। কেউ মশাল জ্বালিয়েছিল, কেউ হারিকেন নিয়ে এসেছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তো তারা দিলীপকে খুঁজতে বের হয়। সবাই মিলে খুঁজতে খুঁজতে জঙ্গল ধরে সেই পরিত্যক্ত বাড়ির দিকে আসতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর দিলীপকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সেই বাড়ি থেকে 300 থেকে 400 মিটার দূরে। ওখানে অজ্ঞান অবস্থায় সে পড়েছিল, তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। তারপর তারা সেই বাড়ির ভেতরে যাবে বলে সিদ্ধান্ত নেয়, দেখতে হবে আসলে কি হয়েছে ওখানে। যে ভাবা সেই কাজ। সেই বাড়িতে গিয়ে তারা যে মানে যেই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখে তাদের সবার পিলে চমকে যায়। তারা দেখে সেই মেয়ের লাশটা সেভাবেই ওই গন্ডির মধ্যেই পড়ে আছে, মানে ওই বৃত্তের মধ্যে পড়ে আছে। আর তার পাশে উপর হয়ে শুয়ে আছে তান্ত্রিকের মৃতদেহ। কে যেন তান্ত্রিকের ঘাড় ভেঙে আসসালামু আলাইকুম। FT Shorts. মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে রেখেছে, আর তার জিহ্বাটা প্রায় আধ হাত বের হয়ে এসেছে, আর চোখ দুটো খোলা। দেখে বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখেছে তান্ত্রিক। তার মৃত্যুর আগে আর খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে এই ব্যাপারটা তো জানাজানি হয়ে যায়। ওই হাসপাতালে চাকরি করত একজন জানান যে ওই দিন সন্ধ্যায় একটা আত্মহত্যা করা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশটাকে পোস্টমর্টেম করে ওই মর্গে রাখা হয়েছিল পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তখনই ওই লাশটা ওখান থেকে চুরি হয়ে যায়, আর সেটা অনেক দামে ওই হসপিটালেরই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আর দুইজন স্টাফ এই তান্ত্রিকের কাছে বিক্রি করে। আর এরা তিনজন মিলেই এই অপকর্মটা করেছিল। যাই হোক, এই ঘটনার পরে সেই গ্রামে বা হাসপাতালে যারা যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের সাথে কোনো আইনি ঝামেলা হয়েছিল কিনা বা কি কি ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, সেগুলো অজানা রয়ে গেছে। ঠাকুর স্যার এগুলো বলেননি, তবে মূল বিষয়টা তিনি স্টুডেন্টদেরকে বলেছিলেন। সেদিন তান্ত্রিক কি সাধনা করছিলেন আর কেনই বা তার এমন মৃত্যু হলো। সেদিন তান্ত্রিক যেটা করছিল সেটাকে বলা হচ্ছে সব সাধনা। মৃত মানুষের মধ্যে একটা পিশাচকে আমন্ত্রণ করা। এই সাধনা শুধু একজন অভিজ্ঞ আর তন্ত্র শিক্ষায় সিদ্ধ কোনো অঘরী তান্ত্রিক করতে পারে। এই সাধনা করতে প্রয়োজন এমন একটা লাশ যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আর সেটা যদি কোনো মেয়ের লাশ হয়, অবিবাহিত, তাহলে আরো ভালো হয়। মূলত এরকম টাইপের লাশই এটা ছিল। আত্মহত্যা করা লাশ হলে এটার উপর যে পিশাচটা আসে সেই পিশাচটাও খুব শক্তিশালী হয়। এই সাধনা করতেও হয় অমাবস্যার রাতে। ঘটনাক্রমে ওই রাতটাও অমাবস্যার রাত ছিল। তান্ত্রিক যখন সবকিছু গুছিয়ে লাশের উপর বসে মন্ত্র পড়ছিল, তখন ওই লাশের ভেতরে আসা পিশাচ ক্ষিপ্ত হয়। মূলত ওই পিশাচকে আহ্বান করছিল। শুরুতে তো ওই লাশের মধ্যে ছিল না। পিশাচ জানতো যদি সে একবার ওই লাশের মধ্যে ঢোকে এবং তান্ত্রিক তার রিচুয়ালগুলো সম্পন্ন করতে পারে, তাহলে সে ওই তান্ত্রিকের গোলাম হয়ে যাবে। তান্ত্রিক যা বলবে সেটাই করতে হবে। মূলত তাকে যখন আহ্বান করা হয় সে খুব রেগে ওদিকে আসছিল, যার কারণে ওই জায়গাটা নাকি অনেক গরম হয়ে গিয়েছিল। আর এই ধরনের পিশাচ যদি কোথাও রেগে কোথাও আসতে থাকে তখন নাকি এরকম ঝড় হয়। এই কারণে ওখানে ঝড় হচ্ছিল। ওই পিশাচটি ওই গণ্ডির কাছে এসে থেমে যায়। সে ওই গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারছিল না। ওটা ছিল তন্ত্র মন্ত্র পড়ে বন্ধ করা একটা গণ্ডি। তো যখন তান্ত্রিক দুটো মোমবাতি নিভিয়ে দেয় তখন ওই পিশাচটি ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। যখনই ওই পিশাচটি ভেতরে প্রবেশ করে তখন তান্ত্রিক কৌশলে তাকে আটকে ফেলে।
আবার ওই মোমবাতি দুটো জ্বালিয়ে দেয়। মূলত গণ্ডির ভেতরে দুটো চিহ্ন আঁকা ছিল, একটা ত্রিশূলের আর একটা হলো ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নের কাছে যখন ওই পিশাচটি আসে তখন ওই ত্রিশূল আঁকানো ওই জিনিসটা তন্ত্র বলে তাকে আঘাত করে, সেই আঘাতে ওই পিশাচটি দুর্বল হয়ে যায়। এই সুযোগে তাকে ওই মেয়ের লাশের ভেতরে ঢুকতে তান্ত্রিক বাধ্য করে। আর বাধ্য করেছিল, যখন সে বাধ্য হয়ে ঢুকেছিল তখন ওই লাশের ভেতর তাকে বন্দি করে ফেলে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু তান্ত্রিকের মন্ত্র জালে এসে ফেসে যায়। আর ওই পেরেকগুলো ছিল মন্ত্র পড়া পেরেক, যেটা খাইয়ে ওই পিশাচকে বশে আনছিল। হঠাৎ করে এই সব সাধনা ভঙ্গ হয় যখন এই দিলীপ ভয়ে চিৎকার দেয়। যখন চিৎকার দেয় তখন তান্ত্রিক ঘাবড়ে যায়, আর তখনই তার মন্ত্র পড়া থেমে যায়, আবার এলোমেলো মন্ত্র বলে ফেলে। আর এই ভুলের কারণেই ওই মেয়ের ভেতরের থাকা ওই পিশাচটি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। আর ওই অবস্থাতেই তান্ত্রিককে সে মেরে ফেলে। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাটা ঘটে যায়। তান্ত্রিকও জানতো না বাইরে কে চিৎকার দিল, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগে, কোনো প্রতিরোধ সৃষ্টি করার আগে ওই পিশাচটি তাকে মেরে ফেলে। আর পিশাচটি তাকে মেরে ফেলার সাথে সাথে তার যাবতীয় বন্ধনই ছিন্ন হয়ে যায়, আর ওই পিশাচটিও মুক্ত হয়ে ওখান থেকে চলে যায়। যেহেতু মেয়েটা আত্মহত্যা করেছিল, আর আত্মহত্যাকারী কোনো লাশের মধ্যে এই টাইপের কোনো পিশাচ যদি ঢুকে যায়, ওই পিশাচকে দিয়ে হেন কোনো কাজ নাই যেটা করানো চায় না। আর এই টাইপের যে পিশাচগুলো আত্মহত্যাকারী লাশের মধ্যে ঢোকে, এগুলো এমনিতে অনেক শক্তিশালী হয়। তো তান্ত্রিকরা, বিশেষ করে অঘরী তান্ত্রিকরা এই পিশাচটা হর হামেশাই করে থাকে। আর এই ধরনের পিশাচ সাধনা বা সব সাধনাটা অনেক জায়গায় প্রচলিত আছে। অনেকেই আফ্রিকা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের পিশাচ সাধনা করে থাকে, যেটা আর একটা নাম সব সাধনা। সব মানে মৃতদেহের উপর সাধনা করে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই টাইপের পিশাচ সাধনার ঘটনা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। এই পদ্ধতিটা অনেকটাই একই রকম, যারা এই পদ্ধতিতে সাধনা করে আর কি। তো অঘরী যারা তান্ত্রিক, তাদের জীবনের একটা সিংহভাগ সময় এই সাধনার পিছনে দিয়ে থাকেন। তারা পিশাচকে নিয়ন্ত্রণ করে, পিশাচকে দিয়ে বিভিন্ন অসাধ্যকে সাধন করার চেষ্টা করেন। অন্য তান্ত্রিকরাও পারে, তবে অঘরী তান্ত্রিকরা তারা যেহেতু বিয়ে শাদী করে না, সংসার থেকে বিচ্যুত হয়ে এক মনে এই পিশাচ নিয়ন্ত্রণ করার কাজ করে, যার কারণে ওদের এই ব্ল্যাক ম্যাজিক বা পিশাচ সিদ্ধি লাভে তাদের জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঠাকুর স্যার ক্লাসে বলেছিলেন। তো এটি ছিল ঘটনা। এরপরে আর কি হয়েছিল ওই গ্রামে আর কিছু বলা যায় না বা জানাও যায় না, উনি এতটুকুই বলেছিলেন। আর এই তথ্যটি মূলত আমাদেরকে এই মেহেদী হাসান ভাই ঘটনাকারে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, এই যে এই টাইপের সাধনা করা, আমরা মনে করি পিশাচ সাধনা খারাপ, কিন্তু জিন সাধনা ভালো। দোয়া দুরুদ পড়ে, সূরা জিন পড়ে জিনকে যদি বশীভূত করা যায়, জিনকে দিয়ে অনেক কাজ করানো যাবে। প্রিয় লিসেনার্স, মনে রাখবেন, জিনকে বশীভূত করা সুস্পষ্ট হারাম। কোন স্বাধীন প্রাণীকে এভাবে বশীভূত করা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। কারণ জিনকে নিয়ন্ত্রণ করা বা জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুধু করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ ক্ষমতাটা দান করেছিলেন। এরপর অন্য কারো জন্য এটা জায়েজ ছিল না। একজনের জন্য জায়েজ ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু উনি আল্লাহর কাছে, যেহেতু সুলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার পরে এই ক্ষমতা যেন আর কাউকে না দেওয়া হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এটা করতে পারতেন, কিন্তু একবার উনি কিছু জিনকে আটক করে ফেলেন, কারণ তার সালাতে বিরক্ত করছিল। তখন উনি জিনদেরকে বলেছিলেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে দোয়া না করতেন তাহলে তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়তাম। তাহলে বোঝেন প্রিয় লিসেনার্স, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমতা থাকার পরেও জিনদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাই। তাদেরকে বন্দী করার পরেও ছেড়ে দিয়েছিলেন, আটকে রেখেছিলেন তাদেরকে কিছু সময়ের জন্য মাত্র, তারপর ছেড়ে দিয়েছিলেন। কারণ এই জিনিসটা করার এখতিয়ার কারো নেই।
তাহলে বুঝতেই পারছেন যে আমরা এই যে বিভিন্ন সময় শুনি যে অমুকে জিন পালে, তমুকে জিন সাধনা করে, তিনি একজন বিশাল বড় হুজুর, এইটা কোনো বুজুর্গি না। হ্যাঁ, কারো আমলের কারণে জিন যদি আসে তার কাছে, এসে যদি বলে হুজুর আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে চাই, আপনার খেদমতে আমি থাকতে চাই, যদি কখনো প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি খুশি মনে আপনার কোনো কাজ করে দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। তখন শুধু জিনের ইচ্ছায় যদি কোনো কাজ স্বেচ্ছায় করে, এই বিষয়টা ব্যতীত কোনোভাবেই জিনকে তলব করে তাকে দিয়ে কাজ করানো তার ইচ্ছার বিরুদ্ধে কোনোভাবেই এটা জায়েজ নাই। অথচ আমরা কিন্তু হর হামেশাই আশেপাশে বিভিন্ন মানুষের এটা দেখি, তাদেরকে দেখে আমরা বিশাল বুজুর্গ মনে করি, কিন্তু সুস্পষ্ট এটা যে হারাম কাজ করছেন এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। যারা সত্যিকারের বুজুর্গ লোক তারা কখনো এই কাজটা করবেন না। তাদের কাছে এমনিতেই জিন আসে দোয়া নেওয়ার জন্য, তাদের শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তাদের ছাত্র হিসাবে থাকার জন্য, তাদের খেদমতে থাকার জন্য। এই বিষয়টার সাথে কিন্তু আবার আপনারা জিন সাধনা করে জিনকে বশীভূত করার বিষয়টা গুলিয়ে ফেলবেন না। এই জন্য কোনো ব্যক্তির জন্যই জিন সাধনা করে জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে হারাম। আমরা কেউ এই কাজটি করার কথা চিন্তাও করব না। এর পরিণতিও কিন্তু ভালো না, দুনিয়াতেও ভালো না, আখিরাতেও ভালো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। আসসালামু আলাইকুম। FT Shorts. আসসালামু আলাইকুম। FT Shorts.